বহু কষ্টে সারফারাজ সামলালো নিজেকে, শান্ত স্বরে বলে উঠল, যাও, ঘরে যাও। অনি মুচকি হেসে ঘরের দিকে পা বাড়াতে ফারাজ বলে উঠল, ওদিকে না, তোমার ঘরে ওদিকে। কেন ফারাজ ভাই, আপনি আর আমি এক ঘরে থাকবো না? আপাতত না, সামনে তোমার পরীক্ষা, রাত জেগে পড়া তোমার স্বভাব, আর রাতে আমার ঘুমের প্রয়োজন। সুবিধা হয় তুমি ওই রুমে থাকো। ঈষৎ পরিহার করে উনি সুদায়, এত অজুহাত দিচ্ছেন ফারাজ ভাই? অজুহাত না অনেক, সামনে তোমার অ্যাডমিশন, ছেলে খেলা না। একবারই তুমি সুযোগ পাবে, অ্যাডমিশন তো আর বারবার আসবে? তো আপনি সারা জীবন থাকবেন তো ফারাজ ভাই? সারফারাজ জবাব দিল না, অবাক বিস্ময়ে চেয়ে রইল অনির দিকে। মুচকি হেসে অনি পা বাড়ালো ঘরের দিকে। বিছানায় এদিক থেকে ওদিক ঘুরে যাচ্ছে অনি, ঘুম আসছে না তার। বিছানায় ছেড়ে নেমে পা বাড়ালো ফারাজ ভাইয়ের ঘরের দিকে। দরজার কাছে এসে হাত বাড়াতে বুঝে গেল দরজা বন্ধ। কি আশ্চর্য, দুটো মানুষই থাকে এই বাড়ির মধ্যে, তাও ফারাজ ভাই এভাবে দরজা বন্ধ করে রাখতে পারলো? ভুরু যুগল কুঁচকে মুখ কালো করে ফেললো। ধ্যাত, সাদা মাথা, ঘুমটাই নষ্ট হয়ে গেল। আর ঘুমাতে ইচ্ছে করছে না এখন। দরজার দিকে চেয়ে রইল এক মনে। হঠাৎ মনে হলো দরজা খুলে যাচ্ছে। সত্যি সত্যি তাই হলো। দরজা খুলে সারফারাজ হতভম্ব, হতবাক দৃষ্টিতে চেয়ে রইল অনিলার। তার দৃষ্টিতে বিস্ময় ঘুরপাক খাচ্ছে। মনের কথা এভাবে সত্য হয়ে যাবে সে জানত না। সারফারাজ গম্ভীর স্বরে শুধায়, এত রাতে এভাবে ঘোরাঘুরি কেন করছো অনি? ঘুম আসছে না তাই? কিন্তু আপনি কি করছেন ফারাজ ভাই? আপনিও তো জেগে আছেন। ঘুম না আসলে গিয়ে পড়তে বসো। এখানে ওখানে ঘোরাঘুরি কি আছে? সামনে তোমার অ্যাডমিশন। অনিলা বাঁকা চোখে ফিরে তাকিয়ে জবাব দিল, যাচ্ছি। সারফারাজ ঘর ছেড়ে বাহিরে এসে বলল, তোমার স্বপ্ন কোনটা অনি? কোন ইউনিভার্সিটি? অনি পিছনে ফিরে বলে, ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এভাবে আমার পিছু ঘোরাঘুরি না করে পড়তে বসো, তাহলে তুমি চান্স থাকবে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে তারা সারা দিন রাত পড়তে থাকে। এবার ঘোরাঘুরি করো না। যদি তোমার স্বপ্ন সত্যি পূরণ করতে চাও তাহলে গিয়ে পড়তে বসো। অনিলা মাথা নাড়ালো। ঘরে এসে বিছানায় বই খাতা নিয়ে বসে পড়ল। এই ঘরে শুধু একটা আলমারি আর বিছানা, কোনো টেবিল নেই। বিছানা বসে কোলের মধ্যে বালিশ দিয়ে বই খুলে পড়তে বসল। সে মোটেও এতদিন ঘোরাঘুরি করেনি, পড়েছে বটে। ফারাজ ভাইয়ের চোখ থাকতো নেই, তার দিকে তো কোনো নজরই নেই। দেখবে কি করে? পেন্সিল হাতে নিল, বইটা বের করে পড়তে শুরু করল। খাতা একটু একটু করে নোট করতে লাগলো। আধ ঘন্টা বাদে দরজা কড়া নাড়ল কেউ। অনি পিছন ফিরে তাকালো। ফারাজ ভাই দাঁড়িয়ে, মুচকি হেসে বলল, বউয়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি ফারাজ ভাই? আগে তো বউ ছিল না, জানতাম না, জেনে নিলাম। এগিয়ে এসে ল্যাম্পশেডের পাশে কফির মগটা রেখে দিল। বলল, ঘুম আসলে ঘুমিয়ে পড়ো, জোর করে রাত জেগে পড়ার কিছু নেই। আপনি বানিয়েছেন আমার জন্য কফি? ভাবা যায়? রাতের ভাত তরকারি রান্না করে খাইয়েছি, এখন কফি খেতে তোর ঢং শুরু হলো। মাথায় টোকা মেরে বলল, কোন বই লাগবে তার লিস্ট করে রাখবি, আমি কাল নিয়ে আসবো। আপনার ইন্টার্নশিপ কবে থেকে শুরু ফারাজ ভাই? সময় আছে টের, সেসব তোকে জানতে হবে না, তুই পড়তে থাক। খিদে পেয়েছে ভাই, কফি খেয়ে নে, এটা খেলে পেট ভরবে। বিস্কুট নিয়ে আসছি। বেরিয়ে গেল ফারাজ। অনেক মজা লাগছে। ফারাজ ভাই তাকে ভালোবাসুক না বাসুক, তাকে তো ভালোবাসিয়েই ছাড়বে। দরকার পড়ে জোর করে আদায় করে নেবে। ফারাজ ভাইয়ের যত্ন তার চাই। ফারাজ ভাই ইচ্ছে করে না করলেও সেটা জোর করে আদায় করে নেবে। কফি হাতে নিয়ে পায়চারি করতে করতে অনেক পড়তে হবে। যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। এটা শুধু তার স্বপ্ন নয়, আরো অনেক কিছু। ফারাজ ভাইকে সে চমকে দিবে। ফারাজ ভাইকে সে চমকে দিবে। ফারাজ ভাই মনে করে তাকে দিয়ে কিচ্ছু হবে না। ডাবিতে
চান্স পেয়ে দেখিয়ে দিই। সে নিজেও কিছু কম না। সারফারাজের শেহদাদ যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে পারে, তার বউ অনিলা অথই শেহদাদ ঢাবিতে চান্স পেতে পারে। হুম। অনেকক্ষণ পেরুলো, বিস্কুট নিয়ে এখনো ঘরের মধ্যে কেউ দেখা যাচ্ছে না। হঠাৎ নাকে এসে ঘ্রাণ ভিড়। অনি একাই হেসে বিছানায় বসে পড়ল। সারফারাজ বাটিতে করে নুডলস নিয়ে হাজির হলো। বলল, ঘরে বিস্কুট নেই, এটা খেয়ে নে। অনি চামচ দিয়ে নেড়ে খেয়ে দেখল একগাদা পানি আর মশলা দিয়ে শর্টকাট বানানো নুডলস। হেসে বলল, এই সস্তা নুডলস বানানো কার কাছ থেকে শিখলেন ফারাজ ভাই? সস্তা নুডলস খেয়ে পেট ভরা আমি গেলাম। অনি হাসল। চটপট করতে গিয়ে গরম নুডলস মুখে হা হু করতে লাগলো। ফারাজ দরজার সামনে দাঁড়িয়ে শুধায়, অনি, তোর বিছানা পড়তে নষ্ট হয় না তো? ভালো লাগে, আরামে শুয়ে বসে পড়া যায়। আরামে থাকলে পড়ালেখা হয় না। চলে গেল ফারাজ ভাই। অনি ব্যঙ্গ করে বলে উঠল, হুম, আরামে থাকলে লেখাপড়া হয় না। আসছে। বাটিতে ফু দিয়ে খেতে লাগলো সে। ভোর হয়েছে অনেকক্ষণ। সারফারাজের ঘুম একেবারেই কম। গতরাতে এত দেরিতে ঘুমানোর পরও খুব সকালে উঠে পড়ল সে। অনির ঘরের সামনে এসে দরজা হাত বাড়ালো। মনে পড়ল গত রাতের কথা। বউয়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে নাকি? দরজা কড়া নাড়ালো না, পর্দা সরিয়ে উঁকি মারল। অনি বিছানায় ঘুমাচ্ছে এলোমেলো ভাবে। এদিক ওদিক বই ছড়িয়ে আছে। নুডলসের বাটিটাও বিছানায় পড়া, খালি কফির মগটা সেখানে। নোট পেন্সিলগুলো গোছানো নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবকিছু গোছাতে লাগলো। সারফারাজ ঘরের কোণে দিকে তাকিয়ে ভাবল, এত পর নুডলসের বাটি মগ তুলে নিয়ে চলে গেল রান্নাঘরে। ফের আবার ঘরে আসলো। অনির মাথার কাছে বালিশ নিচে পড়ে আছে। উঠিয়ে তার মাথার তলে রাখলো। চাদরটা এগিয়ে দিয়ে ফ্যানের বাতাসে কমিয়ে দিয়ে চলে গেল সে। তার এতটুকু যত্ন, আদর, ভালোবাসা কোনো কিছু টের পেল না অনি। সারফারাজ জানতেও চায় না। নিশ্চুপে সে সব কিছু করে দূরে সরে যায়। সে চায় না কেউ এসব জানুক, জানতে পারুক। বিকেলের মধ্যে একটা টেবিলের ব্যবস্থা করে দিল অনির জন্য। সারফারাজ কাজের ক্ষেত্রে এত চালু সেটা সে জানে না। শুধু তাই নয়, সন্ধ্যার মধ্যে এক গাদা বই নিয়ে এলো নীলক্ষেত থেকে। নীলক্ষেতের নাম অনেক আগেই শুনেছে অনি, দেখার খুব ইচ্ছে। শুনেছে সেখানে নাকি বইয়ের স্তূপ। নিজের কল্পনা সাজালো সবটা। বলো ফারাজ ভাই, নীলক্ষেতে কোনো জমি ক্ষেত আছে, তার চারদিকে বইয়ের দোকান? ফারাজ না হেসে পারল না। এভাবেই গরমের মধ্যে এভাবে ছুটে এসে বেচারা ক্লান্ত, গায়ে শার্ট ভিজে গেছে ঘামে। এর মধ্যে অনিলা বোকা বোকা কথা শুনে সে জোরে হেসে বলল। অনি খানিকটা লজ্জা পেল, বুঝতে পারল বোকামি হয়েছে। বইয়ের স্তূপ টেনে ঘরে চলে গেল। সারফারাজ দরজার কাছে এসে বলে, তোকে একদিন নিয়ে যাব নীলক্ষেত, দেখে আসিস কোনো জমি ক্ষেত আছে। ধুর, আমি কোথাও যাব না আপনার সাথে। আচ্ছা, যাস না, চলে গেলে। কি অদ্ভুত, আরেকবার তো সারতে পারত। ফারাজ ভাই কি কিছুই বোঝে না? নতুন একটা কোচিং ভর্তি করিয়ে দিয়েছে। অনিলের রাস্তাঘাট তেমন কিছু চেনে না, তবে কোচিংটা বাড়ির কাছে। সপ্তাহে 3 দিন যেতে হবে। বাসার সামনে থেকে একটা রিকশায় চড়ে সে যায়, আবার রিকশায় চড়ে ফিরে আসে। ইদানিং পড়াশোনা করছে ধুমিয়ে। সারফারাজ সকালবেলা উঠে নাস্তা বানিয়ে চলে যায় মেডিকেলে। সন্ধ্যা আগে আগে ফিরে আসে, রান্না চাপায়। একবেলা রান্নাতে তাদের হয়ে যায়। দুজন মানুষে আর কত। অনিলে রান্নাঘরে আসার ঘোর বারণ। টেবিলে ছেড়ে সে উঠতে পারে না। সারাক্ষণ পড়াশোনা। সারফারাজ দেখছে মেয়েটা প্রচুর পরিশ্রম করছে। এবার যদি টিকে যায় তাহলেই হয়। ওর মতো এত আরো হাজার হাজার শিক্ষার্থীও পরিশ্রম করছে। সবার লক্ষ্য একটাই, কিন্তু কার ভাগ্য আছে বিধাতা ভালো জানে।
তবুও নিরাশ হলে চলবে না। প্লেটে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে হাজির হয়। টেবিলের কোণায় রেখে অনিকে দেখে। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, চোখ মেলে তাকাতে পারছে না এমন হাল। তবু মেয়েটা হাসে। সারফারাজের কি হয় সেই জানে। আনমনে তার মাথায় হাত বুলিয়ে দেয়। একটু ঘুমিয়ে নে অনি। এই তো, এই পাতাটা পড়ে শেষ করে নিই, তারপর ঘুমাবো। এত চিন্তায় কিছু নেই, দেখবি তুই পারবি। অনিল হাসে, চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তুমি যখন বলছো তখন আমি পারবো। সারফারাজ দাঁড়িয়ে থেকে পুরো খাতা নোট করা, কালো রঙের কলম দিয়ে কুটি কুটি লেখা। অনিলা চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খায়। বলে, তোমার অনেক কষ্ট হয় তাই না ফারাজ ভাই? সকাল সকালে নাস্তা বানাও, মেডিকেলে যাও, আবার এসে ঘরের কাজ করো। ঘরের কাজ আর কোথায় করি, একটু রান্না বান্না করি, এই আমি আগেও করতাম। তোর এত ভাবনার দরকার নেই। এক চুমুকে চায়ের কাপ শেষ করে বলে, আচ্ছা। অনেক সামনের সপ্তাহ চট্টগ্রাম পরীক্ষা শুরু হবে, তুই কি যাবি না? না ভাই। কেন? আবেদন করিসনি? করলি না কেন? আমার বিশ্বাস ছিল চট্টগ্রাম পরীক্ষা দিলে তুই টিকবি, রাজশাহীতে তোর চান্স হতো। অনিলা উঠে দাঁড়ায়, বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি ঢাকাতে পড়বো ফারাজ ভাই। ও চান্স পেলেও আমি যাব না। আপনাকে ছেড়ে আমি দূরে কোথাও যাব না। বালিশে মুখ গুজে সে। সারফারাজের ঈশা হতবাক হয়ে যায়। খেয়াল করে মেয়েটা 1 কাপ চা খেয়ে ঘুমাতে চলে গেল। অনেক ক্লান্ত ছিল বোধহয়। সারাটা দিন পড়াশোনা করে যাচ্ছে। টেবিল গুছিয়ে রাখে। অনিলার গায়ে চাদর টেনে নিঃশব্দে বের হয়ে যায়। সোফার উপর বসে পড়ছে অনিলা। আর 2 দিন বাদে ডাবিতে পরীক্ষা। নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়ে যাচ্ছে। আগে পড়াগুলো রিভিশন দিচ্ছে। অলস দুপুর। অনিলা জোরে জোরে পড়ছে। তার পড়ার আওয়াজ রান্নাঘর অব্দি যাচ্ছে। সারফরাজ গরম গরম ভাতের থালা নিয়ে হাজির হলো। সোফায় বসে ভাত মাখিয়ে লোকমা তুলে ধরলো অনির সামনে। অনি একদিকে খাচ্ছে, অন্যদিকে পড়ে যাচ্ছে। এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। প্রায় দেখা যায় সারফারাজ তাকে খাইয়ে দিচ্ছে আর সে পড়ে খাচ্ছে। তার অজান্তেই সারফারাজ ভাই তার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সে যেমনটা চেয়েছিল তার চেয়ে বেশি কিছু পাচ্ছিল। কিন্তু এত মন দিয়ে বোধহয় অনিলার কখনো হয়নি। হবে কি করে? ভালোবাসা আর কতটুকু বুঝে সে? ভালোবাসা যে বিস্তার, যেখানে এক ক্ষুদ্র অংশ সবেমাত্র ছুঁয়েছে তাকে। এর মধ্যে নিজেকে মিশিয়ে নেওয়া এখনো যে বাকি। পরীক্ষা শেষ হলো। পরীক্ষার আগে যত ঝামেলা, যত কিছু গেল পরীক্ষার মধ্যে শেষ হলো। এবার সে ঘুমিয়েছে, চেঞ্জ অব্দি করেনি। কত ক্লান্ত, মনের মুখটা শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ঘুমায় না। তার এমন ক্লান্তি মুখ দেখে মায়া হয় সারফারাজের। মেয়েটা সত্যি বড্ড লড়ছে। সে নিজে সাক্ষী, এবার জিতলেই হয়। কিন্তু সবাই জিতবে না, সে নিজেও জানে। দিন কয়েক গেল। সারফারাজ ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ালো। ছুটে আসলো অনিলের ঘরের সামনে। অনি শক্ত করে বিছানা বসে আছে। 2-1 বার ডাক দিল, অনি, এই অনি। অনি সাড়া দিল না। কাছে এসে দাঁড়ালো। অনি ঘোর কাটল, মুখ তুলে তাকালো। আগে ঢুকে কেঁদে উঠল সে। সারফারাজ চেয়ার টেনে বসে তাকে সামলাতে লাগলো। এই হার যে মেনে নিতে পারেনি। তার স্বপ্ন ছিল এটা, তার জীবন ছিল। এত পরিশ্রম, এত রাত জাগা, সবকিছু কি বৃথা হয়ে গেল? বিধাতা এতটা নির্দয় না হলে পারত। সারফারাজ জড়িয়ে ধরল তাকে। তার শার্টটা আঁকড়ে ধরে কাঁদছে অনেক। সান্ত্বনা দেবার মতো কিছু নেই, তবুও বলছে, কিছু হয়নি অনেক, কিছু না। এখানে সব শেষ না। এখনো অনেক ভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, 7 কলেজ। একটাতে তো চান্স হয়েই যাবে। এত কান্নার কিছু নেই। বলে হলো নাকি রাত জেগে যে স্বপ্ন সে সাজিয়েছিল তা তো ভেঙে গেল। কখনো চোখে দেখিনি সেখানকার রাস্তাঘাট। তাও মনের ভেতর সবকিছু সাজিয়েছে। না দেখে এত করে চাইল, তবু পেল না। সারফারাজের মাথা হাত বুলিয়ে দিচ্ছে। কান্নার রেশ কমছে, কষ্ট নয়।
সারফরাজ মিলিত কণ্ঠে বলল, হয়েছে অনেক, এত কাদার মতো কিছু হয়নি। যার ভাগ্যে যা ছিল তাই পেয়েছে। গিয়ে দেখো তোমার চেয়ে কারো কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তুমি না পেয়েও কয়েকদিন কাটবে, কিন্তু তাদের সারা জীবন ভুগতে হবে। বিধাতা যা করে ভালোর জন্যই করে। এখানে সবকিছু শেষ না, থামো। অনি মুখ তুলে তাকালো। চোখের কানির বেয়ে নোনা অশ্রু গড়িয়ে পড়ল। সারফাস মুছে দিল অশ্রুকণা। সচোখে তার সামনে কপাল চুমু খেল। আলতো করে হেসে বলল, চল ঘুরে আসি। তৈরি হয়ে নে, আমরা আজ বাহিরে যাব। অনিলা বিস্ময় নয়নে চেয়ে রইল শুধু। অনিলা অবশেষে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে, কিন্তু ঢাবিতে চান্স না পাওয়ার দুঃখ তার কখনো ঘুচবে না। এর মধ্যেই তো আছে ফারাজের দূরত্ব, তার অবহেলা। এই অবহেলা সইতে সইতে সে এখন ক্লান্ত। মাঝে মাঝে মন চায় অভিমান করতে, আর কথা বলতে না ফারাজ ভাইয়ের সাথে, কিন্তু এমনটা করতে পারে না সে। তার মন মানে বারবার তার কাছে নেতিয়ে পড়ে। বটগাছের মতো মাথা তুলে দাঁড়াতে পারে না। মন বলে, কার কাছে এত দম্ভ দেখাবে, সে তো তারই জীবনসঙ্গী। যদি ফারাজ ভাই তাকে ছেড়ে অন্য মেয়ের প্রতি আসক্ত থাকতো, তবু না হয় কিছু বলা যেত। তেমন কোনো লক্ষণও তো নেই। তাও আজ চুপি চুপি গিয়ে ফারাজ ভাইয়ের ফোনটা তুলে চেক করছে। ভাইয়া তখন ঘরে ছিল না। ভালো করে ফোনটা চেক করছিল সেই দিন। এত গভীর মন চেক করছিল যে ভাইয়া কখন এসে পাশে বসলো তা খেয়াল করলো না। অনেক খোঁজাখুঁজির পরে যখন কিছু পেল না, তখন তার মন থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। হঠাৎ পাশ থেকে ভাইয়া যখন বলে উঠল, চেক করা হলো নাকি আরো কিছু বাকি আছে? তড়ফড় করে লাফিয়ে উঠল অনিলা। হতকম্প হয়ে ফিরে তাকায় ফারাজ ভাইয়ের দিকে। ভাইয়া কি এতক্ষণ এখানেই ছিল? ছি ছি, লজ্জায় তার মুখ নিচু হয়ে গেল। ফারাজ ভাই ফোনটা হাতে তুলে নিয়ে বললেন, আর কিছু দেখার নেই। আর সেখানে দাঁড়াতে পারল না অনেক। চট করে চলে এলো নিজের ঘরে, দরজা বন্ধ করে বসে রইল। পণ করলো যতক্ষণ না অবধি ফারাজ ভাই ডাকছে ততক্ষণ সে ঘর ছেড়ে বের হবে না। কিন্তু তার মনস্থির বেশিক্ষণ রইল না। খানিকক্ষণ বাদে দরজা কড়া কেউ। অনিলা কান পেতে শুনছে, কেউ বোধহয় ঘরে এসেছে। মেয়েলি কণ্ঠ আসছে। অনিলা আরো ভালো করে কান পাতল। গলা চেনা চেনা লাগছে, মনে হয় মেঘলা এসেছে। হ্যাঁ, সে দরজা একটু ফাঁক করে উঁকি মেরে দেখতে লাগলো। ফারাজ ভাই হেসে হেসে মেঘলার সাথে কথা বলছে। আহ, হাসি কি বাহার! সবে মনে পড়ল, ফোনে কি আছে? ফোনে তো কিছু থাকার কথা নেই। মেঘলা বদের হাড্ডিটা তো এখানে, ফোনে আবার কারো থাকার কি দরকার? যেই ভাবলো ঘর ছেড়ে আর বের হবে না, এমনি মেঘলা আসতে হলো। ধুর, ঠিক করে অভিমানটাও সে করতে পারছে না। একরাশ বিরক্ত নিয়ে বের হলো ঘর থেকে। মেঘলার দিকে ফিরে একগাল হেসে বলল, তা তুমি কোনো কাজে এসেছো নাকি? হ্যাঁ, ওই সারফারাজ ভাই এসেছি, একটু দরকার ছিল। তো দাঁড়িয়ে কেন, বসো না। হ্যাঁ, বসছি। অনিলা আর চোখে দেখছে। ঢং করে বসছে মেয়েটা। ভালো করে একটু দেখে নি, চুলগুলো স্টাইল দিয়ে কাটা। নিজের চুলগুলো ছুঁয়ে দেখলো, কোমর অব্দি তার বেনি করা চুল। পরশু আস্তে বেনি পাকিয়ে রেখেছিল। ধুয়েছিল কবে তাও মনে পড়ছে না। একটু সংকুচিত হয়ে গেল অনি। আর চোখে মেয়েটাকে দেখছে, যাতে সে বুঝতে না পারে অনি তাকে দেখছে। ফারাজ ভাই কেমন হেসে হেসে জিজ্ঞেস করছে, পড়াশোনার খবর কি তোমার? কেন? তা পড়াশোনা জেনে আপনার কাজ কি? ফারাজ ভাই এত কেন জানতে হবে সবকিছু? মুখ ভেঙচি কাটলো। মেঘলা সেজেছে, চোখে লেপ্টে কাজল দিয়েছে, ঠোঁটে ছোঁয়া রং। অনিলার নিচের ঠোঁট দুটো কামড়ে ধরল। ঠোঁট ফেটে চামড়া বেরিয়ে গেছে। হঠাৎ মনে হলো মেঘলা অনেক সুন্দরী। টকটকে তার গায়ের রং। একটু ফুল ছুঁয়ে দিল যেন লালচে হয়ে উঠে। এমন মেয়ের দিকে নজর পড়বে না তো কোথায় পড়বে? আশপাশ উসখুস করছে। একটু আয়নাতে নিজেকে দেখে নিতে ইচ্ছে করছে। কেমন লাগছে কে জানে।
সারফারাজ বলে উঠল, অনি একটু চা নিয়ে আসো মেঘলার জন্য। আহ, এত স্বাদ। আমি আনবো ওর জন্য চা। অনিলা হাসলো, শাড়ি কোমর বুঝে বলল, যাচ্ছি। এক পা এগিয়ে গিয়ে বলল, কিন্তু ফারাজ ভাই, ঘরে তো চা পাতি নেই, সকালে ফুরিয়ে গেছে। ফারাজ আশ্চর্যিত ভঙ্গিতে চেয়ে রইল অনিলার দিকে। এমন ভাবে মেহমানের সামনে এই কথা উনি বলল, তার ধারণা বাইরে ছিল। হাসার চেষ্টা করলো। অনি দাঁত বের করে হেসে তাকিয়ে আছে সারফারাজ সে দাঁতের দিকে। মেঘলা হেসে বলল, থাক সারফারাজ ভাইয়া, আমি চা খাই না। ও খাও না? যাক ভালো হলো, বলে ধপ করে বসে পড়ল সারফারাজের পাশে। সারফারাজ ধীর স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, বিস্কুট নিয়ে আসো। ও তো পরশু শেষ হয়ে গেছে। সারফারাজের অস্বস্তি বোধ হচ্ছে, একটু বিচলিত হয়ে বলে, তাহলে মিষ্টি তো আছে, আমি গতকাল এনেছিলাম। সারফারাজ ভাই, আপনি জানেন না আমি মিষ্টি কত পছন্দ করি। 2 পিস ছিল, দুপুরেই আমি খেয়ে ফেলেছি। বলে গাল ভর্তি হাসলো। সারফারাজ নিশ্চিত হয়ে গেল অনিলা পুরোপুরি মিথ্যা কথা বলছে। মেঘলার সামনে কিছু বলতে পারছে না। এ যেন গলার কাটা বিঁধার মতো হলো। মেঘলা হেসে বলে, থাক না, আমি খেয়ে এসেছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। সারফারাজ চাকচকে অনির দিকে তাকালো। অনি এখনো হাসছে। সারফারাজ মুখ ফুটে বলল, নুডলস। অনিলা চটপট জবাব দিল, আমার হাত অনেক ব্যথা করছে ফারাজ ভাই, আমি এখন রাখতে পারবো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সারফারাজ উঠে দাঁড়ায়। মলিন মুখে বলে, তুমি বসো মেঘলা, আমি নুডলস রেঁধে আনছি। অনিলা উৎকণ্ঠে বলে, ও সস্তা নুডলস। চোখ রাঙিয়ে রান্নাঘরের দিকে চলে যায় সারফারাজ। তাতে অনিলের কিছু যায় আসে না। করুক গে রাগ, মেঘলা বোধহয় কিছু বলতে চাইছে। অনিলা বাধা দিয়ে বলে উঠল, আরে মেঘলা, তোমার টেস্ট এক্সাম কেমন গেল? ভালো বলেই রান্নাঘরের দিকে উকি ঝুঁকি মারছে, বারবার উসখুস করছে। অনিলার চোখ মুখে বিজয়ের হাসি। ভালোই হয়েছে ফারাজ ভাইকে রান্নাঘরে পাঠিয়ে। এই মেঘলা থেকে ভাইয়া যত দূরে থাকবে ততই মঙ্গল। এতক্ষণ তো ভালো মুখে দিয়ে গড় গড় করে কথা বলে হচ্ছিল, এখন আর কথা বলছে না। ইস, ফারাজ ভাইকে দেখলে মনে হয় মুখটা শুধু চুলকায়। অনিলা আবারও জিজ্ঞেস করলো, আন্টি কেমন আছে? ভালো। আর তোমার আব্বা? সে ভালো। অনিলা হাসলো। মেঘলা কি অস্বস্তি হতে দেখে। ইস, কতই না সুখ লাগছে না হঠাৎ সারফারাজের কণ্ঠ। অনিলা ঠিক বুঝলো ভাইয়া তাকে ডাকছে। মেঘলা চট করে দাঁড়িয়ে বলল, ওই সারফারাজ ডাকছে, বলে রান্নাঘরের দিকে চলে গেল। অনিশা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এ মেয়ে সাহস তাকে হতবাক করে দিল। রেগে উঠে দাঁড়ায় সে। রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মেঘলা। ভেতরে সারফারাজ। সামান্য কিছুক্ষণ রান্নাঘর থেকে মেঘলা ঘেমে একাকার। সারফারাজ তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, সেগুলো শার্টের হাতা মুছে ফেলে তাকে দেখতে এখন আরো আকর্ষণীয় লাগছিল। সারফারাজ মনে করলো অনি এসেছে, তাই বলে উঠল, অনি, ওই তেলের বোতলটা কোথায়? আরে তুই। মেঘলা হাসে, খোঁপা চুলগুলো খোঁপা বাঁধে সারফারাজের সামনে। ভুরু কুঁচকে তাকায় সারফারাজ, কিন্তু মেঘলার দিকে নয়, তার পিছনে অনির দিকে। মেঘলা খুব খুশি খুশি মনে বলে উঠল, বাহ বাহ সারফারাজ ভাইয়া, আপনি এত ভালো রান্না করেন। জানেন, আমার খুব শখ আমার বরও রাখতে পারবে। তাহলে এমন বর খুঁজে নাও না মেঘলা। অন্যের বরের দিকে আর নজর নাই বা দিলে। মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল অনিলার জবাবে। অনিলা তাকে পেরিয়ে রান্নাঘরে ঢুকে থমথমে কণ্ঠে সারফারাজ বলে উঠে, ওই তো এদিকে তেলের বোতল। সারফারাজ নিশ্চুপ মাথা নাড়ে, মনে হচ্ছে ঘরের আবহাওয়া ঠিক নেই। অনিলা ফের মেঘলার দিকে ঘুরে হেসে উঠে বলে, তুমি কেন ছুটে এলে মেঘলা? ফারাজ ভাই তো আমায় ডেকেছিল, শুনিনি? ইস, কত ছোট বয়সে কান দুটো নষ্ট করে ফেললে। সারাদিন কি হেডফোন গুঁজে গান শুনো নাকি? সারফারাজ ইতস্তত বোধ করে। সে কিছু বলতে পারছে না মেঘলার সামনে। মনে হচ্ছে আর কথা বলা বিপজ্জনক। মেঘলা ইনিয়ে বিনিয়ে বলে, ওই পানি খেতে এসেছিলাম, কিন্তু পানি তো বসার ঘরে।
আছে, কিন্তু ফ্রিজ তো এখানে। আমি ঠান্ডা পানির জন্য এসেছিলাম। ঘরে কি কোথায় সব যেন তোমার মুখস্থ। হ্যাঁ, আগে রোজ আসতাম তো তাই। রোজ আসতে? প্রশ্নটা মেঘলা কে করল ফিরে তাকায় সারফারাজের দিকে। অনিলার দৃষ্টি যেন ছুরির চেয়েও ধারালো। সারফারাজ ঢোক দিল। হ্যাঁ, সারফারাজ ভাইয়া একা থাকতেন, তাই আম্মু মাঝে সাঝেই তার খোঁজ নিতে পাঠাতো তাই। অনিলা হেসে শুধায়, জানো, আমার নিচতলায় একজন ভাড়াটে এসেছে। বেচারা একা থাকে, সে কিন্তু আবার মেয়ে। তার খোঁজখবর নিতে যেও তো পারো, তাই না? কারণ এখন তো সারফারজ ভাইয়া খোঁজ নেওয়ার জন্য তার বউ আছে। তাই এই বাসায় যখন তখন না আসাটাই ভালো। সোজাসুজি কথাগুলো বলে মেঘলাকে থমকে দিল অনিলা। মেঘলা আর এক মুহূর্তে দাঁড়িয়ে নেই। ভাইয়া আমি আসি বলে দ্রুত বের হয়ে গেল। অনিলা বলে উঠল, সে কি ঠান্ডা পানি খাবে না? কথাখানা তার কানে গেল কিনা জানা নেই, কিন্তু পরক্ষণে ফারাজ ভাইয়ের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। তার রক্ত বর্ণ দৃষ্টি এতপর চোটে বেরিয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে কোনো কিছু না করে সে এমন বাজে ভাব ফেঁসে গেল। অনিলা গরম গরম নুডলস মুখে দিচ্ছে, গপ গপ করে খাচ্ছে সে। কাজটা করছে রাগের বশে। আবারও চামচ ভর্তি ধোঁয়া উঠে নুডলসে মুখ দিল। সারফারাজ গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল। অনিলার পানির দিকে ফিরেও তাকালো না। আবার যেন না নুডলস মুখে দিতে যাবে, এমনি সারফারাজ তাকে থামিয়ে দিল। অশ্রু সিক্ত নয়নে অনিলা ফিরে তাকায় সারফারাজের দিকে। সারফারাজ শক্ত কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে, থামো এবার। কেন? কেন থামবো? শুনুন, আমার খিদে পেয়েছে, তাই বলে এখন রাক্ষসের মতো খাবে? আর আমি জানি তোমার মোটেও খিদে পায়নি। রাগ তুমি এমনটা করছো। বেশ করছি, আপনার কি তাতে? অনি প্লিজ, ও বাচ্চা মানুষ, একটু উড়োচণ্ডীতা আর চঞ্চল, তাই বলে তুমি তো বাচ্চা নও, তুমি এমন করবে? ও তাই তো, আমি তো এখন বড় হয়ে গেছি ফারাজ ভাই। মেঘলা এখনো বাচ্চা, তাই উড়োচণ্ডী এমন তো করে। কই ফারাজ ভাই, যখন আমি এমন করতাম তখন তো আপনি এই কথা বলতেন না। আপনি তো এমন হেসে তখন আমার সাথে কথা বলতেন না, আপনার কাছে ঘেঁষতে দিতেন না, দূরে পালিয়ে বাঁচতেন। বলতেন আমি ছোট, তখন এত মায়া কোথায় ছিল? আর এখন বলছেন মেঘলা ছোট। বাহ, চমৎকার। দু চোখ বেয়ে অশ্রু ঝরছে। ফারাজ নিশ্চুপ দৃষ্টিতে চেয়ে আছে। অনেক বলা তীক্ষ্ণ কথাগুলো তার বুকে এসে বিঁধেছে। অনেক চোখ দুটো মুছে উঠে দাঁড়ালো। দু পা এগোতে হঠাৎ মনে হলো ফারাজ ভাই তার বাহু আঁকড়ে ধরেছে। অনেক পিছন ফিরল। ফারাজ ভাইয়ের মনের দৃষ্টি তার উপরে। কিছু বলার আগে ফারাজ ভাইয়ের হেঁচকা টানে তার কাছে ধরা পড়ল অনেক। ফারাজ ভাই হাত রাখলো তার কোমরে। রোজ রোজ ফারাজ ভাইকে দেখানোর জন্য শাড়ি পরে ঘুরে বেড়ায় সে, কিন্তু কখনো এভাবে ফারাজ ভাই তাকে কাছে টেনে নেয়নি। তার হাত দুটো ফারাজ ভাইয়ের বুকের উপরে। কেন জানি সে দৃষ্টি মেলাতে পারছে না। আবারও তার চোখে অশ্রু ভরে উঠেছে। আজই বাড়িতে প্রায় ১.৫ মাসের কাছাকাছি। কখনো তো ফারাজ ভাই এমন আবেগ তাকে কাছে টেনে নেয়নি। তার হাতের ছোঁয়া কখনই এভাবে তাকে ছোঁয়নি। আজ হঠাৎ কি হলো? অশ্রু গড়িয়ে পড়ল চোখে বেয়ে। কানে ভেসে এসে সেই স্বর, অনেক। সর্বাঙ্গ কেঁপে উঠে এই কণ্ঠে। তার মনে আবেগ অনুভূতি সব মিশে একাকার। ফারাজ ভাইয়ের ঠান্ডা হাত তার চিবুকে এসে ঠেকেছে। মুখ তুলে চাইল সে। ফারাজ ভাইয়ের ঝাপসা মুখে দেখা মিলছে। সে বুঝতে পারছে ফারাজ ভাই তার কাছে আসছে, আরো কাছে, অনেক কাছে। আচমকা তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস নিতে পারছে না সে। দু হাতে খামচে ধরল সারফারাজের শার্ট। চারদিক তখন নিস্তব্ধ, নীরব। ঠেকছে তার কাছে সেই ঠোঁটের স্বাদ, সেই প্রেম, সেই ভালোবাসা। আর অস্বস্তি মনকে শান্ত তুলছে। সে যেন কোনো এক ঢেউ ফেলানো সমুদ্র। খানিক বাদে ছাড়া পেল সে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। কোমর থেকে হাতটা আস্তে আস্তে সরে গেল। অনিও ছেড়ে দিল শার্টটা। কি যে বলা উচিত, করা উচিত সারফারাজ সেটা বুঝতে পারে না। চোখের চশমাটা পরে
এদিক ওদিক তাকালো সে। হঠাৎ অনিলা বলে উঠল, আরো কিছুক্ষণ চুমু খেতে পারতেন না ফারাজ ভাই? এত কিসের তাড়া ছিল আপনার? বিহম্ব দৃষ্টিতে অনিলার মুখের দিকে তাকিয়ে রইল সারফারাজ। মেয়েটা কি সহজে কথাগুলো বলে ফেলল। সে মিনমিনে বলল, আমার কাজ আছে বলে ঘর দিকে চলে গেল। কিন্তু অনিলার হাত থেকে বাঁচা কি এতই সহজ? সে নাছোড়বান্দা পিস পিস এগিয়ে বলে উঠল, এখন কিসের কাজ ফারাজ ভাই? শুনুন না আমার কথা, আরেকবার চুমু খান না আমার। অনি চুপ কর। কেন চুপ করব কেন? তোমাকে কিছু বলা বেকার বলে ধপ করে দরজা বন্ধ করে দিল। অনি চমকে উঠল, এই কি, এটা কেন হলো? ফারাজ ভাই এটা কি করলো? কিছুক্ষণ দরজা কড়া নিয়ে কোনো লাভ হলো না। ভাইয়া দরজা খুলেনি। একরোগা ছেলে একটা ডেকে নিজের ঘরে নিজেই চলে গেল। রাতের বেলা ফারাজ ভাইয়ের ঘরে দরজা খোলা দেখতে পেয়ে অনি দরজা ঘোড়ায় এসে দাঁড়ায়। ফারাজ ভাই পিছনে ফিরল। যে দেখে অনেক বড় পরিপাটি হয়ে একটা বালিশ হাতে দাঁড়িয়ে আছে। মুচকি এসে বলল, ফারাজ ভাই আজ রাতে আমি আপনার সাথে ঘুমাই? ফারাজ ভাই জবাব দিল না। আসলে অনেক ন্যাল জবাবের আশায় করেনি। ফট করে ঘরে ঢুকে সোজা বিছানার উপর বসে পড়ল। বালিশ রেখে চাদর টেনে শুয়ে পড়ল। ফারাজ কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর বইয়ের দিকে মনোযোগ দিল। অনিলা কিছুক্ষণ পর পরে জিজ্ঞেস করে থাকলো, ফারাজ ভাই আপনি পড়া শেষ হয়নি, কখন ঘুমাবে? সারফারাজ জবাব দিল না। ফারাজ ভাই আমার দেরি হবে অনেক। আনমনে অপেক্ষা করতে লাগলো। একটু ফোন নেড়ে চেড়ে দেখলো, আবারও ফিরে চাইলো। ফারাজ ভাই তখনও বই ছেড়ে উঠেনি। এভাবেই অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে গেল। সারফারাজের পিছনে ফিরল। অনিলার ঘুমন্ত মুখের দিকে ফিরে একগাল হাসলো সে। উঠে দাঁড়ালো, বিছানার কাছে এগিয়ে এসে তার কপালে একটা চুমু খেল। হেসে বলল, পাগল একটা মেয়ে। অনিলা তখন একটু নড়ে চড়ে উঠল। আলো নিভল। সারফারাজ একপাশে শুয়ে পড়ল। অনিলার ঘুম তখনও ভাঙেনি। ঈদের ছুটিতে সারফারাজ আর অনিলা ফের এসেছিল মোহনগঞ্জ। তবে বেশি দিনের জন্য নয়। সারফারাজ ছুটি তেমন পায়নি। 20 রোজা অবধি তো শহরেই ছিল। শাহিনুর বেগম কতবার করে ফোন করলেন চলে আসতে। একটাই তো রোজা, তাও বছর ঘুরে। তা বুঝি দুজনের সময় হলো না। অনিলা ব্যস্ত পড়াশোনা নিয়ে আর সারফারাজ ব্যস্ত মেডিকেল নিয়ে। অনিলা তবুও যেন সকল ব্যস্ততা কাটিয়ে যেতে পারত, কিন্তু গেল না। কেমন করে যাবে? বরকে এখানে একা ফেলে কি যাওয়া যায়? এতদিন পর গ্রামে নিজের বাড়িতে ফিরে এসেছে। যেন বুক ভরা নিঃশ্বাস নিল অনিলা। রোজার শুরু থেকে আরাফাত এখানেই। আরাফাত চান্স পেয়েছে বুয়েটে। যাক, তার স্বপ্ন পূরণ হলো। তাদের এক জুটি দুই স্বপ্ন ছিল, একজন পূরণ করতে পেরেছে বলে অনিলা বেশ খুশি। সেখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে সে। অনিলা বসার ঘরে এসে দেখতে পেল আরাফাত চেয়ারে বসে আম খাচ্ছে। অনিলা আহম্মক করার মতো কতক্ষণ চেয়ে রইল। দুপুর গড়িয়ে গেল। এই রোজার সময় এত হাবলা ছেলে নাকি রোজা রাখেনি। সোফায় কুসুম গায়ে ছুঁড়ে মেরে দিল, কিরে হাবলা, তুই রোজা রাখিসনি কেন? আরাফাত উল্টে হাসলো, বলে, খাবি? এই তার ছেলেবেলার অভ্যাস, সব সময় অনিলাকে জ্বালাতন করা তার চাই। অনিলা মুখ ভেঙচি কেটে পড়ল, তা তোর মতো নাকি রে? আম্মু জানে তুই এই কাজ করছিলি। মা, ও মা, এসে দেখো তোমার হাতির মতো ছেলে রোজা না রেখে আম খাচ্ছে। সারফারাজ ব্যাগ হাতে নিয়ে ঢুকলো। ঘেমে একাকার, ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে পড়ল। শাহিনুর বেগম ছেলের পিছন পিছন এসে মাথার উপর ফ্যানটা ছেড়ে দিলেন। ধীরে সুস্থে বললেন, ওকে বলিস না ওর শরীর ভালো নেই। ছেলে ভালো নেই? সব ঢং, ছেলে তো তাই দোষ দেখতে পায় না। এভাবে কেন বলছিস? আমি কি সবসময় তোর দোষ দেখি বল? তোর ছেলেটা গতকাল থেকে ইফতারের পর থেকে শরীরটা খারাপ, কয়েকদিন বমি করে করে স্যালাইন ও দিয়েছি রাতে একটা। আজকের দিনটা যাক। হ্যাঁ, তাই বলে এভাবে রাক্ষসীর মতো খাওয়া দাওয়া করবে? চুপ কর, এভাবে বলিস না। সারফারাজ তুই রোজা তো? সারফারাজ মাথা নাড়ালো। অনিলা মুচকি হেসে বলল, আমিও রোজা মামুনি।
লক্ষ্মী মেয়ে, তোমার ছেলের মতো অকর্মা না। ভালো হয়েছে, যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। সরফরাজ ঘরে যায়। সরফরাজ উঠে দাঁড়ায়, এক হাতে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে গেল। আরাফাতের মাথায় হাত বুলিয়ে বলল, শরীর কেমন? ভালো তো? প্রেশার লো ছিল নাকি? হ্যাঁ, তেমনটাই, একদম নিচে নেমে গেছে। এখন ভালো আছি। কিরে বুড়ি, আম খাবি? এই দেখ, বলেই কামড় বসালো। অনিলার মুখে ভেঙচি কেটে চলে গেল। আর আম তার ভীষণ পছন্দ, আর এই পাকনা ছেলে তাকে এভাবে খোঁচা দিচ্ছে। সরফরাজ মৃদু হেসে বলল, পড়াশোনার চিন্তা এবার একটু কমিয়ে পড়ো, তাহলে শরীর ঠিকঠাক থাকবে। তারাবির নামাজ শেষে সরফরাজ, আরাফাত আর আরিফ হাসান একসাথে বাসায় ঢুকলো। অনিলা বেলের শরবত করে রেখেছিল। মাও নামাজ শেষে ঘর ছেড়ে বের হলো। বসার ঘরে সবাই একসাথে, দেখে তার ভীষণ আনন্দ হচ্ছে। দুদিন বাদে শ্রেয়ময়ী ও রুইমিলা, ফারহাদ সকলে চলে আসবে। বাড়ি আরো জমজমাট হয়ে উঠবে। ভাবতেই খুশিতে তার চোখ দুটো ভরে উঠল। দ্রুত চোখ মুছে খাবার কথা বললেন তিনি। সরফরাজ শরীর ম্যাচ ম্যাচ করছে। সে বলে উঠল, এখন আর খাবে না, ঘুমাবে। মাঝরাতে একবার উঠে খাবে। হাঁটা ধরল ঘরের দিকে। পিছন পিছন এসে হাজির হলো অনিলা। সরফরাজ তখন সবে গায়ে গেঞ্জি খুলে বিছানার উপর রাখলো। অনিলা পাঞ্জাবি হাতে তুলে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সরফরাজের দিকে। ব্যাপারটা সে বুঝতে পেরেছে। সেও এদিকে ফিরল। দুজনে চোখাচোখিতে অনিলা মুখ টিপে হেসে উঠল। তার লজ্জা মাথা হাসি মানে দাঁড় করার সময় লাগলো না। সরফরাজের ড্রয়ার থেকে একটি টি শার্ট নিয়ে অনিলা মাথায় টোকা মেরে বলল, রোজার মাসে এসব আজে বাজে চিন্তা বাদ দে অনিল। ওমা, আজে বাজে চিন্তা আবার কি ফারাজ ভাই? আমার হক আছে আপনার উপরে। রোজার মাসে যেন একটু বেশি হক নিয়ে চিন্তা ভাবনা করছিস। অবশ্যই, তা তো করতেই হবে। আচ্ছা ফারাজ ভাই, আপনার আমাকে চুমু খেতে ইচ্ছে করে না? সি সি, রোজার দিনে এসব কি ধরনের কথাবার্তা? তোর কি? রোজা তো দিনই ছিলাম, এখন তো রাত। রোজার মাসে আল্লাহ দরবারে দোয়া চাইতে হয় অনেক। এসব কর, স্বামী খেদমত করলে কিন্তু সোয়াব আছে ফারাজ ভাই। কথাখানি বলে মুখ টিপে হাসলো অনিলা। সরফরাজ গম্ভীর মুখে বলে উঠল, তোর মতো নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখিনি অনি। কত মুখ পাতলা মেয়ে তুই। এমন নিরামিষ বর পেলে সব মেয়েরাই নির্লজ্জ হয়ে যাবে। আচ্ছা আপনি কি একটু বলেন, সে তো সেদিন একবার চুমু খেলেন, এরপর তো ধারের কাছেও ঠেকলেন না। সোজাসুজি বলুন, আমায় আপনার ভালো লাগে না? সরফরাজ শীতল দৃষ্টি চেয়ে থেকে বলে উঠল, তুই নিজেই ভেবে দেখ, একদিন আমি নিঃশ্বাস ফেলার সময়টুকু পেয়েছি কিনা। চলে গেলে ওয়াশরুমে। অনিলা চুপ হয়ে ভাবতে লাগল, সত্যি তাই। একদিনে ফারাজ ভাই তেমন একটা ঘরে থাকেনি। সেই সকালবেলা ঘর থেকে বের হওয়া লোকটা সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তাকে দেখতে তখন মায়া লাগতো। গায়ের অ্যাপ্রন সহ ভিজে উঠত ঘামে। মেডিকেলে তার উপর কি ধকল যাচ্ছে সেটা সে বুঝতে পারছে। এরপর তো রোজ রাতে পড়ার টেবিলে বসে থাকতো। ডাক্তার হওয়ার স্বপ্নটা তার ছেলেবেলা থেকেই। সেই স্বপ্নের পিছনে এখনো সে ছুটছে, অথচ টের পাচ্ছে না তার জন্য তো কেউ অপেক্ষা করছে। সেও তো তার মতো ছোট থেকে তার পাত্তা পাওয়ার চেষ্টা করত, তাও বলবে কম হবে। সেই দিন মাঝরাতে উঠে ফারাজ ভাইকে হসপিটালে যেতে হয়েছে। ইমার্জেন্সি ছিল। তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে সে ভোরে চোখ লেগে গেল টেরই পায়নি অনিলা। এতবার যখন ঘুম ভাঙল তখন তার চক্ষু চড়ক গাছ। কলিং বেল বাজতে সেই কখন থেকে কি গভীর ঘুমিয়ে না ছিল সে। ফারাজ ভাইয়া ৪৯টা মিস, আধ ঘন্টা কম তো হবেই না। ছুটে এসে দরজা খুলল সে। চিন্তায় তার বুক ধুরপুর করছে। ভেবেছিল এখনই একটা ধমক খাবে, কিন্তু যখন ফারাজ ভাই তার দিকে ফিরে মলিন হাসি হেসে বলে উঠল, ঘুমিয়েছিলি নাকি উনি? সে তখন মুখ ফুটে শব্দ করেনি, একটা কথাও বের হয়নি তার কণ্ঠ থেকে। শুধু ইচ্ছে করছিল কাঁদতে। আগে
মন হতো ফারাজ ভাই বুঝি কিছু থেকে কিছু হলে রেগে যায়, কিন্তু না, সে কখনো রাখতে পারে না। এমন সহজ সরল একটা মানুষ আবার রেগে থাকে কি করে? তারপর রোজা, এতগুলো রোজা গেল, সে প্রতিদিন রোজা রেখে মেডিকেলে ছোটাছুটি করে এসেছে। মাঝে মাঝে তো রাস্তাঘাটে মাগরিবের আজান দিয়ে দিত। কে জানে কিভাবে সামাল দিত। অনি বুঝতে পারে না একটা লোকটা এমন কেন। দরজা খোলার শব্দে ফিরে তাকায় সে। আর সারফারাজ চেঞ্জ করে বের হয়েছে, পরনে বাদামি রঙের টি শার্ট আর ট্রাউজার, দেখে বড্ড ক্লান্ত লাগছে। এখনই বিছানা পেলে সে ঘুমাতে পড়বে। সত্যি সত্যি তাই হলো, সে ঘুমিয়ে পড়ল। অনিলা হেসে উঠল। যাক, এত বছর অপেক্ষা করতে পারলেও আরো কিছুদিন সে অপেক্ষা করতে পারবে। এই নিরামিষ বরকে আমিষ বানিয়ে সে ছাড়বে। রাতে ঘুমানোর সময় সারফারাজের কপালে হাত রাখলো অনেক, চুমু খেলো তার ললাটে, কপালে হাত বুলাতে লাগলো। ক্রমশ তার কোলে যেন দখল করে ফেলেছে ঘুমন্ত সারফারাজ। অনিলার মোটেও বাধ্য হয়নি, আলগে দিয়েছিল তাকে। তাকে আলগে ধরে চোখ বুজে নিল সে। মাঝরাতে ঘুম ভাঙল সারফারাজের। নিজেকে অনিলার কোলের মাঝে দেখে মোটেও অবাক হয়নি সে। এমনটা এর আগে বহুবার হয়েছে। ঘুম থেকে জাগে নিজেকে অনিলার কাছে পায় সে। দুহাতে সে আলগে নেয় তাকে, ঘড়ির দিকে ফিরে তাকায়। 3টা বাজতে চলে, মা বুঝি এখন উঠে যাবে। সারফারাজ উঠে নিল, আবার ফিরে তাকালো অনিলার দিকে। ঘুমন্ত অনিলার ললাটে চুমু খেলো, হাতখানা রাখলো থুতনিতে। ল্যাম্পশেডের অল্প আলোতে অনিলার মুখশ্রী উজ্জ্বল হয়ে উঠল। সারফারাজ মায়াজালে আটকে যাচ্ছিল ক্রমশ। হাতের আঙুল দিয়ে অনিলার উষ্ঠদ্বয় ছুঁয়ে দেখল। অনিলার তখনকার কথাগুলো মনে পড়ল। আচমকা হেসে মুচকে গেল। সত্যি তার আফসোস হচ্ছিল। অনেকদিন যাবৎ অনিকে সে সময় দিতে পারছে না। কিন্তু এভাবে আর কতদিন? অনি এখন তার বউ। তার সম্পর্কের জটিলতা ভেঙে এখন অনেকটাই সহজ। কখনো পিছিয়ে থাকা কি ঠিক? চুমু খেলো ঘুমন্ত অনিলার উষ্ঠদ্বয়ে। তার ঠোঁট দুটো নড়েচড়ে উঠল। এ যেন বলছে, ইস, এত ছোট চুমু খেলে ফারাজ ভাই, আর একটু খেলে আপনার কি বয়ে যেত? সারফারাজ হেসে উঠল। তার এমন কথাবার্তা শুনে সে না হেসে পারে না। উঠে গেল অজু করতে। তাহাজ্জুদ নামাজ শেষ। অনেককে ডাকতে লাগলো। এই মেয়ে ওঠেনি, উল্টো চাদর মাথা ঢেকে হা হু করতে লাগলো। থাক, আর ডাকিনি সারফারাজ আজ কম ধকল যায়নি। ঘর ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে টুকটাক শব্দ আসছে। মা উঠে গেছে, বাবা বসার চেয়ারে বসে আছে। আরিফ হাসান ছেলেকে দেখতে পেয়ে কাছে রাখলো, শুধালো, অনি উঠেনি? না, ঘুমাচ্ছে। থাক, আর একটু পর উঠবে। মা রান্নাঘর থেকে বলে উঠল, সারফারাজ চা খাবে? হ্যাঁ খাবো। 2 কাপ চা নিয়ে মা এলো। আরিফ হাসান আর সারফারাজ ছেলেকে নিয়ে বারান্দার দিকে গেল। বাতি জ্বালাচ্ছেন। বেতের চেয়ারে বসে বলে, কেমন আছো? অনির সাথে তোমার সম্পর্ক সহজ হলো আদৌ? সে রাতে যা করেছিলে তার জন্য ক্ষমা চেয়েছো? সারফারাজ মাথা দুলিয়ে না বলল, সত্যি সে কখনো ক্ষমা চাইতে পারেনি। তার ক্ষমা চাওয়া উচিত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বসো। সারফারাজ বসে পড়ল। দীর্ঘদিন পর বাপ বেটা মুখোমুখি 2-4টে কথাবার্তা হচ্ছিল তাদের মাঝে। খানিক বাদে মা এসে খেতে ডাকলো। পিছন পিছন অনিলা হাজির। তার ঘুম পুরোপুরি এখনো ভাঙেনি। ইয়া বড় একটা হামি ছাড়ল সে। সেহমির, রুদমিলা আর ফরহাদ চলে এসেছে। সবাই রুদমিলাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ঈদের পরেই তার বিয়ে। বিয়ের পরে সারফারাজ আর অনিলাকে শহরে যেতে হবে। ছেলে কি করে, নাম ধাম কি, এইসব জিজ্ঞেস করতে করতে অনিলা ক্লান্ত হয়ে গেছে। সারফারাজ দূরে বসে বলল, একটু থেমে বলো অনি। রোজা রেখে কেউ এত কথা বলে? কিছুক্ষণ পর দেখবি হুটহাট করে পানি খেয়ে ফেলবি। ধীরে সুস্থ হয়ে কথা বল। অনিলা মুখ ভেঙচি কাটল। সকল হাসতে লাগলো। এই ভুল অনিলা প্রতি রোজাই করে। সব সময় তার এই কাণ্ড নিয়ে হাসি তামাশা হয়। ফারহাদ সোফার কোনায় বসে পড়ল। তাকে দেখে বেশ চিন্তিত লাগছে। সারফারাজ শুধালো, কিছু হয়েছে? বস, বিরাট কাণ্ড ঘটেছে। কি?
আমার গার্লফ্রেন্ড বিয়ে ঠিক হয়েছে। গার্লফ্রেন্ড বিয়ে মানে? তুই এর মধ্যেই নতুন জুটিয়ে ফেলেছিস, তার বিয়ে ঠিক হয়ে গেল কি রে? তোর কি পুত্ররাশি নাকি, যেন মেয়েকে ভালোভাবে তার পিছনে বর ছুটে ছুটে বেড়ায়? ফারহাদ মুখ গম্ভীর করে বলল, প্রথমত পুত্ররাশি বলে কোনো রাশি নেই। আর আমি কি জানবো? যাকে ভালো লাগে তার ফ্যামিলি উঠে পড়ে তাকে বিয়ের জন্য। তাই ভালো চাচিকে বল, কোনো মুখে বলি বিমলের বিয়ে এখন বলা যায়? ওর বিয়ে ঠিক হওয়ার আগেই বলে হতো। শালা ভাগ্যটাই খারাপ। বুঝলাম। মেয়েটা কি? ও না। সারফারাজ উঠে দাঁড়িয়ে বলল, নাজিয়া? হ্যাঁ, তুই জানলি কি করে? দুজন মুখোমুখি তাকালো। ফারহাদ সামনে তাকিয়ে রইল, স্বয়ং নাজিমা দাঁড়ানো। ও নাজিমা তার দুঃসম্পর্কের বোন। ফারহাদ ওকে ছাড়েনি। হতভম্ব হয়ে ফিরে তাকালো। ফরহাদ হেসে বলল, চুপসে যাবি? আগে কথা কিছু বলবি না? হ্যাঁ, ও আমার বোন হয় ফরহাদ, তাতে কি? আপন তো না। মেয়েটা ভালো, অনেকদিন ধরে পিছনে পড়েছিল তাই পাত্তা দিলাম। তোর পিছনে নাজিমা পড়েছিল? আর কিছু? তুই আর কি বুঝবা আমার খেলা? আমি যে কি তা তো জানো না। ক্যারেক্টারলেস। ছি, রোজার মাসে এসব বাজে কথা বলে কেউ নাকি? ফারহাদ আর চোখে তাকালো, ফিরল নাফিজার দিকে। বেচারা যেন ফরহাদকে দেখে শরমে মরে যায়। ফরহাদ সত্যি তাহলে মিথ্যে কিছু বলেনি, ও পাক্কা ফেলে বল। আত্মীয় স্বজন আরো আসতে শুরু করেছে। অনিলা বড় ফুপি ছোট ফুপি চলে এলো, তাদের ছেলে মেয়েও বটে। ছোট ফুপির মেয়ে ইরা হুট করে অনিলার হাতে টেনে আড়ালে চলে গেল। জিজ্ঞেস করলো, কি রে কি? শুনলাম এইসব তোর আর সারফারাজের মধ্যে নাকি কিছু হয়নি।